1 মাসের দুধের বাচ্চা রেখে যখন আমার আপু বলেছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব, তোমার সংসার আমি আর করতে পারবো না, তখন আমার দুলাভাই কান্না মিশ্রিত কণ্ঠে শুধু বলেছিল, কেন তুমি এমন করছো? আমাদের এখন একটা বাচ্চা আছে, আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আমার আপু তখন রেগে বলল, তোর সংসার তুই কর, আমি বলছি না তোর সংসার আমি করতে পারবো না। আমার তোরে আগে থেকেই পছন্দ হয় নাই, আমি তোরে তালাক দিব, তোর বাচ্চা তোর কাছে রাখ, আমার বাচ্চার দরকার নেই। আমি এখন আমার পথ দেখে চলে যাব, আমার পথে যদি তুই কোনো বাধা দিস তাহলে তোরে কিন্তু আমি ছাড়বো নাই বলে দিলাম। আপুর কথা শুনে আমার সেই দিন অনেক রাগ হয়েছিল, আর তখন আমি আপুর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, তুই এসব কি বলছিস? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি না। দুলাভাই, ও আপনার স্ত্রী, আপনি ওকে গাছের সাথে বেঁধে পিটাবেন, পরে কে কি করবে আমি দেখব। তোর কত বড় সাহস যে 1 মাসের একটা বাচ্চা রেখে এমন নাটক শুরু করবে? তোর এসব বলতে লজ্জা করে না? আমি যখন কথা বলছিলাম তখন একটা মাইক্রো এসে আমাদের সামনে থামলো, আর মাইক্রো থেকে একটা ছেলে বের হলো, তবে ওর হাতে একটা পিস্তল ছিল। পিস্তল দেখে আমি আর দুলাভাই খুব ভয় পেয়েছিলাম। ছেলেটা এসে আপুর হাত ধরে বলল, চলো আমার সাথে, আর যদি এখন আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায় তার খবর আছে। আপু যাওয়ার আগে আমাকে বলে গেল, তোরে আমার দেখার আছে, তোর জন্য আমার এই বিয়েটা করতে হয়েছে। আজকে তুই আমার গালে থাপ্পড় দিলি না, আমার বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি। চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বাবা মায়ের চোখে খারাপ হয়ে যাবি, আমি সেই ব্যবস্থাও করব, মনে রাখিস। এই কথা বলে আপু চলে যাচ্ছিল, আর আপুর মেয়েটা চিৎকার করে কান্না করছে। 1 মাসের একটা মেয়ে এত কিছু বোঝে না, আর আমার দুলাভাই সরল সোজা একজন মানুষ, এজন্য আপু ওনার সাথে এমন করেছে। আপু যাওয়ার পর দুলাভাই মাটিতে বসে শুধু কান্না করছিল, আর বলল আমার বাচ্চাটার কি হবে, ও এখনো ওর মায়ের দুধ খায়। দুলাভাইকে তখন আমি কিছু বলতে পারি নাই, যেখানে আমার বোন আমার কথাই শোনে নাই সেখানে আমি দুলাভাইকে কি করব। তবে একটা কথা, আপু প্রেম করতো ঠিক আছে, কিন্তু ছেলেটা গুন্ডা টাইপের ছিল, এজন্য আমি ওকে এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করি। আমি চাইতাম ও সবসময় সুখে সংসার করুক, 1 বছরের বেশি ভালো ছিল, তবে হঠাৎ করে যে এমন কিছু করে বসবে ভাবি নাই। দুলাভাইয়ের বাড়ি থেকে এসেছি একদিন হলো, আসার আগে আমি দুলাভাইকে কিছু বলেও আসতে পারি নাই, কি বলবো ওনাকে আমি। তবে এখন জানি না আমার ভাগ্নের কি হয়। সকালে টেবিলে বসে নাস্তা করছি, তখন আমার দাদি বলল, বাবা ওই পিচ্চি মেয়েটার কি হবে? তোর বোন তো চলে গেছে, একটু খোঁজখবর নিয়ে দেখ না মেয়েটার। আম্মু আমার পাশে বসে বলল, তার আর দরকার নেই, ওদের বংশের মেয়ে ওরা লালন পালন করতে পারবে। তবে দোষ ছিল আমাদের, আমরা কেন ওকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছি। নাস্তা খেতে খেতে আমি বললাম, চলো না আম্মু একবার গিয়ে দেখে আসি, ও তো তোমার নাতি হয়, এভাবে বলছো কেন? আম্মু বলল, দেখ বাবা, আমি বাচ্চা কাচ্চা এখন পালতে পারবো না, আমার এখন এইসবের সময় নাই। আমি আম্মুকে আর কিছু বললাম না। আমার আম্মু খুব মডার্ন, আব্বু উপবাসে থাকে, টাকার অভাব নেই আমাদের, আর আম্মু শুধু সবসময় সাজুগুজু করে, এটা করতে আমার আম্মুর খুব পছন্দ করে। আমিও আর কিছু বলি না, বয়স হচ্ছে আম্মুর, শেষ বয়সে হয়তো ইচ্ছে হয়েছে এজন্য এসব করে, থাক না ওনার মতো উনি। খাবার শেষে দাদিকে বললাম, চলো না দাদি আমরা একটু দেখে আসি ওদের বাড়ি থেকে আমার ভাগ্নিটা কি করছে, চলো গিয়ে দেখে আসি। দাদি বলল, তোর বাইকের পিছনে আমি বসতে পারবো না বাবা, আমার ভয় হয়, তুই আমাকে পরে রাস্তায় ফেলে মেরে ফেলবি। দাদির কথা শুনে হাসি দিয়ে বললাম, ও আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে রিক্সা করে যাব। দাদি বলল, আচ্ছা চল গিয়ে দেখি। আমি আম্মুকে বললাম, আম্মু টাকা দাও, পকেটে কিন্তু 1 টাকাও নাই। আম্মু আমার মুখের উপর বলে দিল, আমার কাছে টাকা নাই। আমি বললাম, টাকা দিবা না তো তুমি? ঠিক আছে, আমি বাবাকে বলবো যে তুমি এখন আমাকে আর ভালোবাসো না, আমাকে এই বাসা থেকে বের করে দিতে চাও তুমি, নাকি ভাইয়াকে বলবো টাকা দিতে? আম্মু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, থাক থাক আর ভাব ধরতে হবে না আপনার, এই নেন টাকা। আমি আম্মুর গালে চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মী আম্মু। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, দিলি তো আমার মেকআপ নষ্ট করে, একটু পর তোর বাবা কল দিবে, ইস আবার মেকআপ করতে হবে। আমি আম্মুর গালে আরেকটা চুমু দিলাম। আম্মু ঝাড়ু হাতে নিয়ে বলল, আজকে তোরে খাইছি, আমারে আর পাইকে। দাদিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পথে দাদি বলল, নাতি আমি কি বলি, মেয়েটাকে আমরা নিয়ে আসি, আমাদের বংশের মেয়েও, ওরা তো গরিব, এতটাও ধনী না, আরেকজনের বাসায় ভাড়া থাকে, বাসা ভাড়ার টাকা দিবে নাকি মেয়ের দুধের খরচ দিবে, চিন্তা করে দেখ একবার, ওদের খরচটা বেশি হয়ে যাবে না? আমি বললাম, আচ্ছা দাদি আগে তো ওদের বাসায় যাই, গিয়ে দেখি ওরা কি বলে।
দুলাভাইয়ের বাসার কাছাকাছি যেতেই শুনি ভিতর থেকে দুলাভাইয়ের মা বলছে, দেখ বাবা, তোর একটা লাইফ আছে, তোর এখন আরেকটা বিয়ে করতে হবে। এভাবে এই বাচ্চার পিছনে পড়ে থাকলে হবে না। তোর বাচ্চাটা আমি আমার বোনের ছেলেকে দিয়ে দিব। আর এই মেয়ে গেছে তো কি হয়েছে, তোর এখন আরেকটা বিয়ে করতে হবে। এবার আমরা গ্রামের মেয়ে আনবো। খুব শখ করে শহরের মেয়ে পছন্দ করে তোরে বিয়ে করিয়েছি, কিন্তু আজকে যে তোর এই অবস্থা দেখতে হবে ভাবি নাই। আমরা দরজা ঠেলে ভিতরে ঢুকে আমার ভাগ্নিকে কোলে নিয়ে বললাম, দুলা ভাই, আপনার যদি আপত্তি না থাকে আমি আমার ভাগ্নিকে নিয়ে যেতে চাই। ও আমার বোনের মেয়ে, আমি ওকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। প্লিজ দুলা ভাই, আপনি ওকে আমাদের কাছে দিয়ে দেন। দুলা ভাই বিনা দ্বিধায় বলল, তোমাদের কাছে থাকলে আমার মেয়ে সবসময় নিরাপদ থাকবে। আমি আমার মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না, আমি সবকিছু সামলাতে পারবো না বলে ওকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। ওর খেয়াল রাখবে কিন্তু। আমার দাদি বলল, জামাই তুমি কোনো চিন্তা করো না, আমাদের কাছে তোমার মেয়ে সবসময় সুরক্ষিত থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি। দাদি দুলাভাইয়ের হাতে একটা খাম দিল, দিয়ে বলল, এখানে 40,000 টাকা আছে, রেখে দাও। আর আমাদের মেয়ের পক্ষ থেকে আমরা মাপ চাইছি, আমরা বুঝতে পারি নাই ও এতদিন পর চলে যাবে। দুলাভাই টাকা রাখতে চাই নাই, কিন্তু ওনার মা টাকাগুলো নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আমার নাতিকে একটু দেখে শুনে রাখবেন, ওর যেন কোনো সমস্যা না হয়। দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মুর বকা, আমি এই মেয়েকে কেন নিয়ে আনছি, এই মেয়েকে এখন কে লালন পালন করবে, এইসব বলছে। আমার হাত থেকে দাদি আমার ভাগ্নিকে নিয়ে বলল, তোরা মা ছেলে ঝগড়া কর। আমি ওকে নিয়ে গেলাম। দাদি যাওয়ার পর আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ও আমাদের বংশের মেয়ে আম্মু, তোমার মেয়ের রক্ত মিলে আছে ও শরীরে। তোমার মেয়ের চোখে মায়া নেই দেখে কি আমাদের চোখেও মায়া নেই? কি করব বলো, ওকে কিভাবে ফেলে আসি? আমার ভাগ্নি হয় যে আম্মু। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, সবকিছু বুঝতে পারছি বাবা, তুই তো জানিস আমি তোদের বড় করতে কত কষ্ট করেছি, তোদের জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করেছি। এখন আবার এই শেষ বয়সে? আম্মুকে আমি একটা চেয়ারে বসিয়ে বললাম, আরে আম্মু, আমরা আছি কেন? আমার ভাগ্নিকে তোমার ছুঁয়েও দেখতে হবে না, ওকে বড় করার দায়িত্ব আমার। আম্মু বলল, এই কথা কে বলল? সারাদিন বাসা থেকে বেরিয়ে টুই টুই করে বেড়াস, তুই আবার বাচ্চা পালবি? আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। আর প্রতিদিন একটা করে মেয়ে এসে আমার কাছে বিচার দিয়ে বলে, আজও সময় আছে, আপনার ছেলেকে বলবেন ভালো হতে। আমি বললাম, ধুর আম্মু, কে কি বললো তা দেখে তোমার কোনো লাভ আছে বলো? আম্মু বলল, হয়েছে বাবা, তোর আর কোনো ডায়লগ দিতে হবে না। আমি বললাম, আম্মু একটা বুদ্ধি করেছি, বলবো কি? আম্মু বলল, বল, কি বলবি? আমি বললাম, বলছি কি, আমরা একটা কাজের মেয়ে নিয়ে আসি, তুমি কি বলো আম্মু? আম্মু বলল, এইটা ঠিক কথা বললি, কিন্তু এখন আবার কাজের মেয়ে কোথায় পাবি বল? আমি বললাম, আমি কি বড় ভাইয়ার সাথে কথা বলবো আম্মু? আম্মু বলল, ঠিক আছে, কথা বলে দেখতে পারিস। তবে আমি বেশ খুশি হয়েছি যে আমার ছেলে কিছুটা হলেও আজকে আমাদের বংশের দায়িত্ব পালন করতে পারছে। আমি হাসি দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে মনে মনে বললাম, খুশি হয়েছে আর দই দেয় আমাকে। আচ্ছা, কয়েকদিন ওর একটু খেয়াল রাখো, আমি দেখছি কি করা যায়। এই কথা বলেই আমি আমার রুমে চলে গেলাম। ভাগ্নিকে নিয়ে এখন কিভাবে কি করি? আমি জানি আম্মুর এখন সময় হয়েছে, কিন্তু কি যে করবো এখন? বড় ভাইকে কল দিলাম। ভাইয়া কল রিসিভ করে বলল, ভাই বল, কি হয়েছে? আমি এক এক করে আপুর বিষয়ে সব বললাম। সব শুনে ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমার চিনা জানা একজন বন্ধু আছে, ওকে আমি বলে দেখবনি গ্রাম থেকে কাউকে এনে দিতে পারে কিনা। আমি বললাম, ভাইয়া তুই আসবি কবে? অনেকদিন হলো তো। ভাইয়া বলল, বাবার সাথে একেবারে আসবো, চিন্তা করিস না। আম্মু কোথায়? আমি আম্মুর কাছে ফোনটা দিয়ে দাদির কাছে চলে গেলাম। গিয়ে দেখি দাদি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছে। দাদি আমাকে দেখে বলল, একেবারে তোর বোনের মতোই হয়েছে, দেখ কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি দাদির পাশে বসে বললাম, একটা কথা বলবো কি দাদি? দাদি বলল, বল। আমি বললাম, আচ্ছা এই মেয়েটাকে দেখে আপু কিভাবে ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে পারলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না দাদি। আচ্ছা, ও কি ওর মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো না? ওর মেয়ে এখন কিভাবে ওর বাবা মায়ের পরিচয় দিবে? জন্ম থেকেই ওর বাবা মা হারিয়ে গেছে। দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি, ওর পুরো সবকিছু আমি চেঞ্জ করে দিব। আর এইসব যে কিভাবে করতে হবে এটা আমার জানা আছে। আজকে 3 দিন চলে গেল। বড় ভাইকে বললাম ও একটা কাজের মেয়ে খুঁজে দিতে। ভাইয়া পরে বলেছিল 1-2 দিনের ভিতরে ও আমাকে জানাবে, দেখি কি হয়। আম্মুর একটু কষ্ট হচ্ছে বাচ্চাটাকে সামলানোর জন্য। আমি তো এমনি বলেছি যে সবকিছু আমি দেখব, কিন্তু আম্মু তো আমার মনের খবর জানে নাকি। বিকালে এক বন্ধুর সাথে দেখা করে বাসায় আসছি, তখন দেখি বাসার নিচে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে বললাম, এই মেয়ের সাথে তো আমি কোনো ধরনের ফ্ল্যাটিং করি নাই, ও কি আম্মুর কাছে বিচার দিতে আসছে নাকি? মেয়েটা আমাকে দেখেই বলল,
জানো, তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে আসলে, আমার সাথে সবকিছু করে আবার বলছো আমাকে তুমি বিয়ে করবে না। যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে না ততদিন পর্যন্ত আমি এখানে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। মরতে হলে এখানেই পড়ে মরবো, আর বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো। আমি মেয়েটার কথা শুনে বললাম, ও কি পাগল হয়েছে নাকি, কি সব বলছে। আমি মেয়েটাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এই মেয়ের সাথে কতদিন ধরে এইসব চলছে। আমি আগে ভাবতাম মেয়েদের সাথে এভাবেই মজা করে ফ্ল্যাট করিস, আর আজকে বাসার সামনে এসে এই মেয়ে অনশন শুরু করেছে যে তুই বিয়ে না করলে এখান থেকে যাবে না। আমাকে না বলে এই কাজ তুই করতে পারলি? তুইও কি তোর বোনের মতো হয়ে গেছস? আমাদের মান সম্মানের কথা একটুও চিন্তা করলি না? আমি বললাম, আরে আম্মু কান্না বন্ধ করো তো, এত কথা বলিও না। এখন আমি কি বলি শোনো। আম্মু বলল, কি শুনবো? হ্যাঁ, যা করার তা তো করেই ফেললি, আমাদের কথা একটুও চিন্তা করলি না। তোর বাবা শুনতে পারলে কি বলবে? আমি আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার কসম করে বলছি আমি এই মেয়ের সাথে কিছু করি নাই, আমি এই মেয়েকে পর্যন্ত চিনি না, বিশ্বাস করো তুমি আম্মু। আম্মু বলল, তাহলে এই মেয়ে এখানে কি করতে এসেছে? তুই আমার কসম খেয়ে বললে আমি বিশ্বাস করে নিব? আমি বললাম, এই মেয়ে প্ল্যান করে এখানে আসছে, আর এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। তবে আমি এটুকু বুঝতে পারছি যে এই মেয়েকে আপু এখানে পাঠিয়েছে। আম্মু বলল, কি বলিস? তোর আপু ওকে এখানে পাঠাবে কেন? আর ও তো চলে গেছে না। আমি বললাম, দেখো নাই, ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা ওকে বিয়ে দিয়েছিলাম, আর ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এইসব করছে। তুমি বুঝতে পারছো না আম্মু? আম্মু বলল, তাহলে এই মেয়েকে কিছুক্ষণ আগে থেকে এখানে এসে অনশন শুরু করছে। আমি বললাম, আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, কিছু হবে না, আমি দেখছি সবকিছু। আম্মু বলল, বাবা তুই যা পারিস তাই কর, তাড়াতাড়ি এই মেয়েকে বাসা থেকে বিদায় কর। দেখ এই মেয়ে কাজী পর্যন্ত নিয়ে আসছে তোরে বিয়ে করার জন্য। আমি হাসি দিয়ে বললাম, কাজে নিয়ে আসছে না আম্মু, চিন্তা করো না, আমি বাসা থেকে বের হয়ে সবকিছু সমাধান করছি। এখন আমার ভাগ্নি কোথায় বলো? ভাইয়ার সাথে তো আমি কথা বলছি আম্মু, দেখি ভাইয়া কি করে। ও বলেছে আমাকে নাকি জানাবে, দেখি কবে জানাই। ভাইরে এত চেঁচামেচি কেন? দেখতো আবার কি হয়েছে। জানালার কাছে গিয়ে ভাইরে উকি দিয়ে দেখি সাংবাদিক এসেছে বাইরে। বুঝলাম এখন ঘটনা বড় হতে যাচ্ছে। আমি রুমে গিয়ে লম্বা পিস্তলটা হাতে নিলাম। আম্মু আমার হাতে পিস্তল দেখে আমাকে অনুরোধ করে বলল, বাবা উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ, তুই ছাড়া আমাদের কি আছে বল, প্লিজ বাবা, এখানে অনেক মানুষ আছে। আমি বললাম, এত ভয় পাওয়ার কিছু নেই আম্মু, আমি কিছু করব না, এত চিন্তা করিও না, এটা তো নিশ্চয়ই একটু ভয় দেখানোর জন্য। আমি বাসা থেকে বের হতেই এক সাংবাদিক আমাকে প্রশ্ন করল, এই মেয়ে যা বলছে সবকিছু কি সত্যি নাকি মিথ্যা কথা বলছে? আমরা সবকিছু জানতে চাই, আপনি যদি আমাদের সামনে একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি একটা চেয়ার টেনে মেয়েটার সামনে বসে পিস্তল রেখে বললাম, আজকে আমি সবকিছু সত্যি বলবো, আর এখানে যে মিথ্যা বলবে আমি তার কপালে সরাসরি গুলি করে দিব। আমি মিথ্যা কথা শুনতে একদম পছন্দ করি না। আমি মেয়েটার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করলাম। মেয়েটা সবকিছু বলল ঠিক আছে। তবে মেয়েটা আমাকে প্রমাণ দেখাতে লাগলো। আমি ওর সাথে মেসেজে কথা বলছি, ওর সাথে আমার পিক আছে। সবাই এক প্রকার বিশ্বাস করে নিয়েছে যে আমার সাথে ওর কোনো না কোনো সম্পর্ক আছে। আমি বুঝলাম মেয়েটা আজকে সবকিছু জোগাড় করে এখানে আসছে। এডিট করলে কি হবে, আমাকে তো চিনে না ও। আমি মেয়েটার মুখ থেকে সবকিছু শুনে বললাম, ঠিক আছে তুমি যা বললে সবকিছু সত্যি, তবে একটু দাঁড়াও, আমি একজনের সাথে একটু কথা বলবো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আমার কথা শুনে মেয়েটা বলল, আপনি এমনভাবে বলছেন যে মনে হচ্ছে আমার নাম্বার আপনার কাছে নাই। মাত্র না স্বীকার করলেন আমি যা বললাম সবকিছু সত্যি। আমি বললাম, ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, মনে নাই। আর বেবি তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে, একটু দাও না তাড়াতাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের বিয়ে দেখার জন্য, এখন তাড়াতাড়ি ফোন নাম্বারটা দাও। আমার কথা শুনে মেয়েটা হাসি মুখে ফোন নাম্বার দিয়ে দিল, কিন্তু ও যে ফোন নম্বর আমাকে দিয়ে কত বড় বিপদে পড়েছে এটা ও জানে না। আমি একটা হাসি দিয়ে বললাম, এখন তো মজা বুঝতে পারবেন যে আমি কে। আমি এক বন্ধুকে কল দিলাম, বললাম তোর অ্যাকাউন্টে 10,000 টাকা চলে যাবে, আমাকে একটা নাম্বারের ইনফরমেশন দে, বর্তমানে খুব বিপদে আছি, তুই ফোন নাম্বার ট্যাগ করে মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে নে, দরকার পড়লে তুই মেয়েটার বাড়িতে যাবি। আমার কথা শুনে আমার বন্ধু বলল, মামা কাহিনী কি বলবি তো? আমি বললাম, তুই আমাকে একটু খুঁজে বের করে দে সুমন, তুই না পারলে তোর গার্লফ্রেন্ডকে বলবি, প্লিজ তাও বের করে দে। সুমন বলল, তুই এক কাজ কর, মেয়েটার মোবাইলটা কিছুক্ষণের জন্য নিয়ে ওর পরিবারের কারণ নম্বর আমাকে দে, বাকিটা আমি দেখছি। আমি বললাম, ঠিক আছে আমি দেখছি। আমি ফোন কেটে আবার মেয়েটার সামনে বসে বললাম, বাবু
একটা তো সমস্যা হয়ে গেছে, তোমাকে আমি বিয়ে করব তো ঠিক আছে, কিন্তু আমার একটু ডাউট লাগছে। তোমার সাথে আমার ওই যে পিক ছিল না, মনে আছে আমরা যে রেস্টুরেন্টে তুলেছিলাম? আমার সাথে তাল মিলিয়ে মেয়েটা বলল, হ্যাঁ তাই তো বাবু, আমার তো মনেই ছিল না। আমি মেয়েটার কাছ থেকে এক প্রকার জোর করেই ফোনটা নিয়ে বললাম, দাও আমাদের পিকটা আমি একটু খুঁজে বের করি। মেয়েটা ফোনটা নিয়ে খুব সতর্কতার সাথে ওর আম্মুর ফোন নাম্বার নিয়ে সুমনকে মেসেজ করে দিয়ে দিলাম। আমি মেয়েটার কাছে ফোনটা দিতেই আমার আম্মু ভিতর থেকে বাইরে এসে বলল, এখানে কি চলছে রে বাবা? আমি আম্মুকে দেখে মেয়েটাকে বললাম, ইনি আমার আম্মা জান, মানে তোমার শাশুড়ি, যাও ওনাকে আগে সালাম করো। আম্মু তো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কই এসেছিলাম এই মেয়েকে এখান থেকে তাড়াতে, আর এখন আমি এই মেয়েকে বিয়ে করব। এটা শুনে হয়তো আম্মু একটু অবাক হয়েছে, কিন্তু আম্মু তো এটা বুঝতে পারছে না যে আমি সময় কাটানোর জন্য এইসব করছি, যাতে সুমন সবকিছু খুঁজে বের করতে পারে। কাজী যখন বলল আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি বিয়ের কাজ শুরু করতে যাচ্ছি, আর এই মুহূর্তে সুমন কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, বল সুমন, কিছু কি জানতে পারলি? সুমন বলল, আরে শালা, এই মেয়ে তো হোটেলে কাজ করে, মানে পতিতা পল্লীর মেয়ে, কিন্তু ও এখানে কি করে? আমি বললাম, খুব বড় একটা সাহায্য করলি, তোরে অনেক অনেক ধন্যবাদ, আর আমি তোরে সবকিছু পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে? এখন বাই। কল কেটে দিয়ে মেয়েটাকে বললাম, তোমার সম্পর্কে আমি সবকিছু খুঁজে বের করে ফেলেছি, তুমি যে সবকিছু মিথ্যা বলছো তাও আমি প্রমাণ করতে পারবো, আর আমার আপু যে তোমাকে এখানে পাঠিয়েছে এটাও আমি প্রমাণ করতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হলো, তুমি টাকার জন্য এখানে আসছো আমার আপুর কথা শুনে, আর কোনো একভাবে জানতে পারলাম তুমি রাতের আধারে হোটেলে নাকি কাজ করো। এখন তো একটু সম্মান দিয়ে কথা বলছি, যদি সবকিছু স্বীকার না করো তাহলে তোমার আম্মুকে এখানে নিয়ে আসবো, সাথে থানায় যাবে ফ্রিতে। আমার কথা শুনে এবার মেয়েটা কান্না করতে করতে বলল, ভাইয়া আসলে আমার ভুল হয়ে গেছে, আপনার বোন আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে পাঠিয়েছে, আর বলছে যদি একবার আমি বিয়ে করতে পারি তাহলে আমার আর কোনো কষ্ট করতে হবে না, লোভে পড়ে এখানে আসছি। আমি বললাম, ভালোই ভালোই এখান থেকে চলে যাও, নইলে কোন সময় কোন দিক দিয়ে পুলিশ এসে যায় আমি নিজেও বলতে পারি না। আমার কথা শুনে মেয়েটা তো দৌড়াতে শুরু করলো, আর আমি মনে মনে বলছি, মেয়েটা সাহস কত বড়, আমার আপুর কথা শুনে এই মেয়ে এখানে পর্যন্ত চলে আসছে। যাক, সবাইকে বললাম, সবাই তো এখন সত্যি জানতে পারছেন, এখন সবাই বাসায় যান, বাঙালিরা পারে ওইসব দেখতে, যদি কারো বিপদ দেখতে পাই ওরা এসে ভিডিও করে, আর মজা নাই। একটা মানুষের সামনে আরেকটা মানুষ খুন হলেও কেউ এগিয়ে আসবে না, শুধু ভিডিও করে ফেসবুকে পোস্ট করে বলবে, দেখেন আজকে আমাদের দেশের কি অবস্থা। আরে বেডা, তুই আগে নিজের ভিতর থেকে পরিবর্তন হ, তারপর বল দেশের অবস্থা। একজন যদি কারো বিপদে এগিয়ে যায় তাহলে তাকে দেখে আরো 10 জন যাবে। রুমের ভিতরে যেতেই আম্মু আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আমার মাথায় পানি দিয়ে বলল, বাবা তুই আগে পবিত্র হয়ে নে, জানি না কার নজর পড়ছে তোর উপরে, আর তোর বোন তোর সাথে এটা করতে পারলো। আম্মুর কথা শুনে আমি বললাম, তোমার মেয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে, আর সমাজের চোখে এবং তোমার চোখে আমাকে খারাপ বানাতে চাচ্ছে। আম্মু বলল, তোর বোন খারাপ হতে হতে এতটা খারাপ হয়ে যাবে আমি কখনো ভাবি নাই, নিজের জীবনের কথা একটুও চিন্তা করলো না। আমি বললাম, ওর নিজের জীবনও নিজের হাতে শেষ করছে, তাতে আমাদের কি আম্মু? আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। গোসল করে সোফায় বসে আছি, তখন আম্মু আমার কোলে আমার ভাগ্নিকে দিয়ে বলল, নে তোর ভাগ্নিকে তুই রাখ। তখন তো বড় বড় মুখে বললি, আমার ভাগ্নিকে তোমাদের ধরতেও হবে না আম্মা, এখন নে রাখ। এই কথা বলে আম্মু কিচেনে চলে গেল, ভাগ্নিকে নিয়ে বসে আছি, হঠাৎ করে দিল হিসু করে, এই যা কাজ হয়েছে, মাত্র গোসল করে আসছি আর এখন দিয়েছে সবকিছু শেষ করে। আম্মুকে ডাক দিতে এসে বলল, কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে না, নাও তোমার নাতিকে, মাত্র গোসল করে এসেছি আর এখন দিল সবকিছু শেষ করে, কই যে যাব আমি? আম্মু হাসতে হাসতে আমার ভাগ্নিকে নিয়ে বলল, নিজেই একটা বাচ্চা আর আসছে আর একটা বাচ্চাকে পালতে। আমি বললাম, অপমান করলে বুঝি আম্মা? আম্মু বলল, না বাবা, আমি তোরে অপমান করছি কোথায়? আচ্ছা তুই কি অপমানিত হলি? আমি বললাম, ধুর যাও তো আম্মু, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। এই কথা বলে আবার আমি ওয়াশরুমে চলে গেলাম। ও হ্যাঁ, একটা কথা আমি তো বলতে ভুলেই গেছি, আমার ভাগ্নির নতুন করে নাম রাখা হয়েছে মাহি। সকালে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, রাস্তায় সুমনকে পেলাম, আর সাথে আমার আরো 4 জন বন্ধু ছিল, সবাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ সুমন জিজ্ঞেস করলো, সেই দিন আমার সাথে কি হয়েছিল? আমি সবাইকে বললাম আমার সাথে কি কি হয়েছিল। সবাই আমার কথা শুনে হাসাহাসি করতে লাগলো, আর বলল, যদি তখন সুমন তোরে কিছু না বলতো তাহলে তো মামা তুই গেছিলি, ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে, সেই দিন আমার এক গার্লফ্রেন্ড বলছিল আজকে নাকি নতুন কোনো মেয়ে আসবে, এজন্য আজকে আমরা সবাই মিলে র্যাগিং করব।
আর র্যাগিং করতে যে কতটা মজা লাগে, আহা। আর আমার আবার গার্লফ্রেন্ডের অভাব নাই, ওই আগেই বলছি মেয়েদের পটাতে আমার খুব ভালো লাগে। কোনো কাজ নেই, সুন্দরী মেয়ে পেলেই প্রপোজ করে দিই, এটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে সবাই আমাকে বলল, বন্ধু আজকে তুই র্যাগিং করবি, আমরা দেখবো, দেখি তুই কি কি করতে পারিস। তোর তো আবার মেয়ে পটানোর খুব শখ। আমিও বলে দিলাম আচ্ছা ঠিক আছে, তোরা দেখ আমি কি কি করতে পারি। হঠাৎ গেটের বাইরে একটা মেয়েকে দেখলাম। সুমন বলল, মামা রেডি হয়ে যা, এটাই সেই নতুন মেয়ে। সুমনের কথা শুনে আমি একটু নার্ভাস হলাম, ওই আমাকে মন থেকে শক্ত হতে হবে, উল্টো দেখে আমি আরো নরম হচ্ছি। মেয়েটা গেটের সামনে এসে ভিতরে চলে যাবে। এখন আমি বললাম, এই মেয়ে দাঁড়াও। মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কি চাই আপনাদের? আমি বললাম, কি চাই মানে, সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় তা কি জানো না তুমি? আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আপনারা আমার সিনিয়র, দেখে তো লাগছে ছোট ছোট বাচ্চারা আমার সামনে দাঁড়িয়ে আছে। পাশ থেকে সুমন বলল, বন্ধু এত বড় অপমান আমরা তো সহ্য করতে পারবো না, তুই না পারলে আমাদের বল, বিষয়টা আমরা দেখছি। আমি এবার মেয়েটাকে বলতে লাগলাম, তোমার তো সাহস কম না, আমাদের বাচ্চা বলো, এখন তো শাস্তি পেতেই হবে, কান ধরে 10 বার উঠবাস করো। আমি কথাটা বলতে আমার এক বান্ধবী মাঠ থেকে ইশারায় বলছে, মামা তুই ওরে ছেড়ে দে, নইলে খুব বড় বিপদে পড়বি। আমি বান্ধবীর কথা কানে না নিয়ে মেয়েটাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে তোরে কি বলছি কানে দেয় না, তাড়াতাড়ি কান ধর। মেয়েটা আমাদের কথা শুনে বলল, ক্লাসের ভিতরে আসেন, মজা দেখাচ্ছি। আমি ঠাস ঠাস করে মেয়েটার গালে চড় দিয়ে বললাম, আমাদের কথা কানে যায় না তোর, নাকি তোরে এখান থেকে বের করে দিব? চিনিস তুই আমাকে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। মেয়েটা আমার চর খেয়ে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে তেমন কেউ নেই, এজন্য চুপচাপ ভিতরে চলে গেল। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাইলে সবাই একটু লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।